সংগঠনের প্রতিষ্ঠাতা, যারা এখানে পাঠানটুলি থেকে আসছেন তারা জানেন না, বদরুল হুদা খান যখন স্কুলে পড়ে তখন একটা প্রতিষ্ঠান করেছিল, সেটার নাম হচ্ছে খান বয়েজ ক্লাব, কেবিসি। আমরা তাকে কেবিসি করে ডাকতাম। যখন সে উচ্চ মাধ্যমিকে পড়ে তখন একটা পত্রিকা বের করতো, সেটার নাম ছিল মাসিক তামাশা। এটা হচ্ছে পরবর্তী যে কার্টুন পত্রিকা বের হয়েছিল উম্মাদের পূর্ববর্তী প্রজন্ম হচ্ছে বীর খানের সেই মাসিক তামাশা। তারপর তো আন্তর্জাতিকভাবে ই লার্নিং এর জনক। সবকিছু মিলিয়ে বদরুল এখন আমাদের সবার গর্ব। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের সম্মানিত সভাপতি, আমাদের আলোচক বৃন্দ, আমাদের স্কুল জীবনের সহপাঠী, ক্লাস 6 থেকে আমরা পড়েছি কলেজের স্কুলে। আমার বন্ধু আছে সলিমুল্লাহ খান, জাহাঙ্গীর মিয়া, বদরুল হুদা খান আছেন, আর কলেজের আমাদের সহপাঠী নাসির রহমান, বিশিষ্ট লেখক, গল্পকার। সবাইকে শুভেচ্ছা। বদরুল একাধার আমার বাল্যবন্ধু, সহপাঠী এবং মামা। সেই জন্য আমি ছোট্ট একটা ছড়া বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের চারটে একটা ছিল, গান ছিল, মামুরে তোয়ার হেডমাস্টারের তোয়ার। এখন আমাদের কথা হচ্ছে মামুরে তোয়ার হেডমাস্টারের তোয়ার সারা করাইয়ের বি লার্নিং, অর্থাৎ বুক লার্নিং। তিনি দিয়েছেন ই লার্নিং, আর আমাদের বর্তমান সন্তানেরা দিচ্ছে এফ লার্নিং, মানে ফটো লার্নিং, ছবি দেখে দেখে পড়ো। সুতরাং প্রজন্মের প্রজন্ম ধারণা বদলে যাচ্ছে। এখন আমরা অন্ধকারে বসে আছি। লার্নিংকে সবার কাছে জনপ্রিয় করতে হলে কিন্তু আমাদের সারাক্ষণ বিদ্যুৎ দরকার হবে। গ্রামে গঞ্জে সব জায়গায় বিদ্যুৎ দরকার। আশা করি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন আমরা যাতে বিদ্যুতের মধ্যে থাকতে পারি। বদরুল হুদা খান চট্টগ্রামের সম্মান রক্ষা করেছেন, দেশের সম্মান রক্ষা করেছেন। সে সৃষ্টিশীল একজন মানুষ। আমরা যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, বদরুল নিত্য নতুন তার কেরামতে আমাদের দেখাতো। কলেজে পড়ে থাকা অবস্থায় সে অনেক কিছু করতে চেষ্টা করেছে। যে তামাশা একটা পত্রিকা সে বের করেছিল। আমরা তখন চিটাং কলেজে পড়ি, আমরা সাহিত্য পত্রিকা বের করতাম। আমাদের প্রতি কয়েকদিন পর পর আমাদের সম্পাদনের সাহিত্য পত্রিকা বের হতো, কালচার ক্লাবের কালচার প্রোগ্রাম হতো। কিন্তু খোকন সে এমন একটা পত্রিকা বের করে যেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছিলাম। আপনারা জানেন কবি ওহিদুল্লাহ আমার নানা, এবং আমার নানার বাড়িতে খোকনেরও অনেক যাতায়াত ছিল, এবং আমরা একসাথে আমাকে আড্ডা মারিয়েছি তাদের বাড়িতে। আজকে যে ওনার মায়ের যে কথাগুলো উচ্চারিত হয়েছে এখানে, আমার নানি হন তিনি। এবং আমি দেখেছি তখনকার দিনে বাংলাদেশের মধ্যে, বিশেষ করে আমরা চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের মানুষ, আমরা তাকে বেগম রোকেয়ার মধ্যে আমরা তাকে দেখেছিলাম। কারণ তার আচার ব্যবহার, তার পোশাক পরিচ্ছদ সব বেগম রোকেয়ার মধ্যে ছিল। অত্যন্ত মিষ্টিভাষী, স্বল্পভাষী এবং মধুর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতেন। তিনি অন্য ধর্ম থেকে আসলেও তার কোরআন তেলাওয়াতে কিন্তু আমরা অভিভূত হয়েছি। তিনি রবীন্দ্রসঙ্গীত করতেন। একসময় যখন তিনি গান ছেড়ে দিলেন তখন প্রতিনিয়ত আমরা তাকে দেখেছি কোরআন তেলাওয়াত করতেন, তিনি আরবিতে লেখাপড়া করতেন, এবং বিড়াল প্রেমী ছিলেন তিনি। তার সাথে কয়েকটা বিড়াল থাকতো। আমরা যখন তার বাসায় বেড়াতে যেতাম, তিনি যা পারতেন তা দিয়ে আমাদের আপ্যায়ন করতেন। এবং যিনি লোকমান খান শেরওয়ানি, আমার নানা, আমার নানির বড় ভাই, তিনি আসলে পৃথিবীর ইতিহাসের মধ্যে অন্যতম একজন সাহসী পুরুষ ছিলেন। তিনি সুদর্শন যুবক ছিলেন। যে আজকে আমার ম্যাডাম যিনি বলেছেন যে তখনকার দিনে তো পাঠানটুলি আসলে একটা রক্ষণশীল পরিবার ছিল, একটা বড় সমাজ। চট্টগ্রামের মধ্যে পাঠানদের যে পরিবারগুলো চট্টগ্রামে এসেছিল তখনকার দিনের মধ্যে একটা ছিল হালি শহরে, একটা পাঠানটুলি, একটা এখানে বসে আছে আমাদের সলিমুল্লাহ খান চাঁদগাঁওয়ে, আরেকটা ছিল মোর্শেদ খানদের পরিবার, এখানে আছে বলে কেউ কেউ। সেই ইয়েতে 3-4টা পাঠান পরিবার এখানে ছিল। তো সেই 4টা পরিবারের মধ্যে এই পাঠান পরিবার, যেটা পাঠানটুলির পাঠান পরিবার, সেটা সবচেয়ে উচ্চশিক্ষিত ছিল, এবং তাদের পরিবার অনেকে বড় বড় আসলে তারা কিন্তু এখনো অধিষ্ঠিত আছে। সেই সূত্র ধরে লোকমান খান শেরওয়ানির ঘনিষ্ঠ পুত্র বদরুল খান খোকন যে অভিনব একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে, সেটা আমাদের সমাজ, দেশ এবং রাষ্ট্রকে উপকৃত করবে। আমি বিশেষ করে শবনম খান শেরওয়ানির ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি, জন্য যে আমরা ছোটকালে তাকে দেখেছি, তার হাতে আমরা আপ্যায়িত হয়েছি, এবং তিনি অত্যন্ত মানবিক একজন মহিলা ছিলেন। তিনি স্কুলে শিক্ষকতা করেছেন, একই সাথে
চট্টগ্রাম রেডিও যেটা বেতার কেন্দ্র আগ্রাবাদ, সেখানে তিনি কথিত পাঠ করতেন, লেখালেখি করতেন। সেই সূত্র ধরে তার সর্বকনিষ্ঠ মেয়ে ফুকুমণিকে আসাদুজ্জামান সাহেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। তার জীবন সংগ্রাম মুখর। তার চেয়ে বড় কথা হচ্ছে লোকমান খান শাহওয়ানের জীবনটা। তিনি, আমরা যখন ছোট ছিলাম তাদের বাড়িতে যখন আমরা বেড়াতে গেছি, উনি বিছানায় শোয়া ছিলেন কিন্তু, এবং সেই শোয়া অবস্থায় তার ছেলে, বড় ছেলে রুলু মামা যাকে আমি বলি, তিনি তখন চৌমুহনীতে বসে বন্ধুদের সাথে আওয়াজি করছিলেন। আমরা আমাদেরকে আপ্যায়িত করার জন্য তিনি এখন নাস্তা বানানোর জন্য ব্যবস্থা করতে চাচ্ছেন, কিন্তু উনি করতে পারছেন না। তখন বিছানা শোয়া থেকে তিনি যে ডাক দিয়েছিলেন, এখান থেকে অন্তর্পক্ষে আন্দোলন সে আওয়াজ গেছিল। আসলে তিনি ছিলেন সত্যিকার অর্থে পাঠান। সেই পাঠানের উত্তরসূরিরা এখনো দু একজনকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে কেউ হয়নি। সুদর্শন যুবক এবং শবনম খান শেরওয়ানির মাতা এবং পিতা, তারা দুজনেই কিন্তু লোকমান খান শেরওয়ানিকে পছন্দ করেছিলেন। তাদের সম্মতিতে বিয়ে হয়েছিল, কিন্তু পাঠান তুলিতে এসে তিনি কিছু বেকায়দা করে গেছিলেন। এ হচ্ছে ইতিহাস। এবং তিনি একজন সংগ্রামী নারী। তার আদর্শ অবশ্যই আজকে যারা আমাদের নারী, এখানে আমাদের আত্মীয় স্বজন আছেন, এখানে আমাদের যারা আমাদের নারী বন্ধুরা আছেন, তাদেরকে অবশ্যই তাকে অনুসরণ করতে আমি বলবো, এই জন্য যে একদম একটা যে বলে সহনশীল মহিলা যাকে বলে, সেরকম সহনশীল, ধৈর্যশীলা। এবং তার মুখে আমি কখনো কোন রকমের মানে ব্যথার কোনো শব্দ আমি শুনতে পাইনি। আমরা যেতাম, প্রায় সময় আমরা যেতাম, যেহেতু খোকন আমাদের ছোটকালের বন্ধু, তার সাথে আমরা আড্ডা মারতাম, খেলাধুলা করতাম। এবং সেখানে চতুরঙ্গ একটা গোষ্ঠী ছিল, সেখানে বিভিন্ন টুর্নামেন্ট হতো, বড় বড় টুর্নামেন্ট, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। সুতরাং সেই জায়গা থেকে আজকে বদরুল ঢাকাতে একটা বাড়ি করেছে, শেরওয়ানি ভবন। আমার মনে হয়েছে যে আমার মামা অনেকদিন পর আমাদের মাটির সন্ধান করেছেন এবং শেখর গাড়ার চেষ্টা করেছেন এখানে। শেখরের সন্ধানে সে ঢাকা এসছে, এবং তার স্ত্রী যিনি আছেন সীমা খান, তিনি হচ্ছেন আমার মেজো মামার স্বামী, এবং তাকে আমরা ছোটবেলায় দেখেছি। বদরুল খুদা খান একজন জীবন রসিক মানুষ বলে তার বোনকে বিয়ে করেছেন, সেজন্য তাকে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাই।